আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন একদিকে ইরানের ভিতরে শুরু হয়ে গেছে একটা ভয়ানক হাইব্রিড ওয়ার, যেখানে স্বয়ং সুপ্রিম লিডার অভ্যন্তরীণ বিদ্রোহের শঙ্কা করছেন। অন্যদিকে আমেরিকা তো বটেই, এমনকি প্রতিবেশী আরব দেশগুলোকেও সরাসরি শেষ আলটিমেটাম দিয়েছে ইরান, যার পরিণতি হতে পারে মারাত্মক। আর এই সব কিছুর মধ্যেই খোদ আমেরিকায় ঘটে গেছে একটা অভাবনীয় ঘটনা। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ করেছে মার্কিন কংগ্রেস, আর সেখানে যোগ দিয়েছেন স্বয়ং ট্রাম্পের নিজের দলের লোকেরাও। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদনের শেষ পর্যন্ত অবশ্যই দর্শক সাথে থাকবেন, অনেকগুলো খবর আছে। দেখুন, গতকাল 4 জুনের সন্ধ্যার দিকে ইরানের সুপ্রিম লিডার মুস্তাফা খামেনির একটি বার্তা সামনে আসে, যা ইরানি মিডিয়া হাউস প্রেস টিভির একটি খবরের হেডলাইন হিসাবে পুরো বিশ্বের নজর কেড়েছে। আসল ব্যাপারটা হলো, খামেনি সরাসরি বলেছেন যে আমেরিকা এবং ইসরায়েল সরাসরি যুদ্ধের ময়দানে ব্যর্থ হয়ে চরম ক্ষতির স্বীকার করার পর এখন ইরানের বিরুদ্ধে একটা নতুন ধরনের যুদ্ধে নেমেছে, যাকে আমরা আন্তর্জাতিক কূটনীতির ভাষায় হাইব্রিড ওয়ার বলি। এই হাইব্রিড ওয়ারের মূল টার্গেট কোনো মিলিটারি বেস বা সামরিক স্থাপনা নয়, বরং এর মূল টার্গেট হচ্ছে সাধারণ মানুষের মনস্তত্ত্ব। গতকাল 4 জুন দেওয়া এই বার্তায় তিনি অত্যন্ত স্পষ্ট করে বলেছেন যে শত্রুরা এখন সাধারণ ইরানি জনগণের মনে সন্দেহ, হতাশা, ভয়, অবিশ্বাস, বিভাজন এগুলো তৈরি করার চেষ্টা করছে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, যখন ওয়েস্টার্ন পাওয়ারগুলো কোনো দেশকে সরাসরি বোমা বর্ষণ করে বা যুদ্ধক্ষেত্রে পরাস্ত করে নোয়াতে পারে না, তখন তাদের প্ল্যান বি হয় সেই দেশের ভিতরের সোশ্যাল মিডিয়া, প্রপাগ্যান্ডা এবং গুপ্তচরদের একটা বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে অভ্যন্তরীণ বিদ্রোহ বা সিভিল ওয়ার লাগিয়ে দেওয়া। ঠিক এই কারণেই গতকাল আমরা আপনাদের জানিয়েছিলাম যে ইরানের ভিতরে ইসরায়েলের গোপন বাহিনীর উপস্থিতির একটা খবর পাওয়া যাচ্ছে। মোস্তাফা খামেনির এই সতর্কবার্তা কিন্তু এমনি হঠাৎ করে আসেনি। এটা দেয়া হয়েছে ইরানি বিপ্লবের রূপকার আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির 37তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে। এর পরিষ্কার অর্থ হলো, ইরানের বর্তমান লিডারশিপ খুব ভালো করেই জানে যে এখন বাইরের ফ্রন্টের চেয়েও ভিতরের ফ্রন্ট অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তারা বুঝতে পারছে যে পশ্চিমা বিশ্ব এখন সরাসরি সংঘাতের বদলে গুজব আর প্রপাগ্যান্ডা ছড়িয়ে সমাজকে ভিতর থেকে ভেঙে দেওয়ার যে ব্লুপ্রিন্ট নিয়ে কাজ করছে, তা যে কোনো প্রচলিত যুদ্ধের চেয়েও বেশি ভয়ঙ্কর। আর এই কারণেই খামেনি দেশের জনগণকে ধৈর্য ধরতে এবং যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন, যাতে বাইরের শক্তি কোনোভাবেই ভিতরে ফাটল ধরাতে না পারে। দর্শক, এর ঠিক পরেই যে খবরটি গতকাল 4 জুন ইরানি নিউজ এজেন্সি ইরনাতে প্রকাশিত হয়েছে, তা পুরো আরব বিশ্বের জন্য একটা বিশাল রেড অ্যালার্ট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি অত্যন্ত কড়া ভাষায় আমেরিকা এবং বিশেষ করে সেই সব আরব দেশগুলোকে শেষ আলটিমেটাম দিয়েছেন, যারা এতকাল পর্দার আড়ালে থেকে আমেরিকাকে সাহায্য করে আসছিল। আরাগাচি পরিষ্কার করে বলেছেন যে এরপর যদি ইরানের উপরে কোনো হামলা হয়, তবে ইরান আর পাল্টা জবাব দেওয়ার জন্য বিন্দুমাত্র অপেক্ষা করবে না, বরং তাদের জবাব হবে তাৎক্ষণিক এবং চূড়ান্ত মাত্রার। দেখুন, আসল ব্যাপারটা হলো, আমেরিকা নিজেই সম্প্রতি স্বীকার করে নিয়েছে যে ইরানের বিরুদ্ধে তাদের যে সমস্ত মিলিটারি অ্যাকশন তারা নিয়েছে, সেই মিলিটারি অ্যাকশানে কিছু আরব দেশ তাদের পরোক্ষভাবে সাহায্য করেছিল। সুতরাং এখন আরাগাচি যেটা বলছেন, তার জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট কিন্তু অনেক গভীর। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যদি কোনো প্রতিবেশী দেশের আকাশসীমা, ভূমি বা এয়ারবেস ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালানো হয়, তবে ইরান ঠিক সেই দেশের মাটিতেই পাল্টা আঘাত আনবে। এর মানে বুঝতে পারছেন দর্শক? এর সোজা অর্থ হলো, যেসব আরব দেশ নিজেদের নিরাপদ ভেবে আমেরিকাকে তাদের বেস ব্যবহার করতে দিচ্ছে, এবার তাদের সরকারি ভবন, পাবলিক সেক্টর বা তেল শোধনাগারগুলোও সরাসরি ইরানের টার্গেটে পরিণত হবে। দেখুন, আব্বাস আরাগাচি কোনো সাধারণ নেতা নন,
যে তিনি শুধু ভয় দেখানোর জন্য হাওয়ায় হাওয়ায় কথা বলবেন। তিনি খুব লজিক্যালি মনে করিয়ে দিয়েছেন যে এত বছর ধরে চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর সামরিক চাপ দিয়েও যখন ইরানকে নোয়ানো যায়নি, তখন নতুন কোনো হামলায় ইরান ভয় পাবে না। এই আলটিমেটামের পেছনের আসল কূটনীতিটা হলো ইরান মূলত আমেরিকার লজিস্টিক সাপোর্টের পথ বন্ধ করার পাশাপাশি আরব দেশগুলোর উপর একটা ভয়াবহ সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করছে, যাতে তারা নিজেদের অস্তিত্ব বাঁচাতে অন্তত আমেরিকার থেকে দূরত্ব বজায় রাখে এবং নিজেদের মাটি ওয়াশিংটনকে ব্যবহার করতে না দেয়। এবার আসুন একটা দারুণ খবরে। একটু আমেরিকার ভিতরের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আমরা একটু স্পষ্ট করে দেখি, যেখানে রীতিমতো একটা রাজনৈতিক ভূমিকম্প ঘটে গেছে। গতকাল 4 জুন দুপুরের দিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটা বিবৃতি দিয়ে একবারে ক্ষোভে ফেটে পড়েন। কারণটা হলো ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এমন একটি রেজুলেশন বা বিল পাশ করেছে যার মূল উদ্দেশ্যই হলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা বা ওয়ার পাওয়ারে লাগাম টানা। ট্রাম্প তার বিবৃতিতে দাবি করেছেন যে তিনি যখন ইরানের সাথে যুদ্ধ শেষ করার জন্য একেবারে চূড়ান্ত পর্যায়ের শান্তি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন, ঠিক তখনই কংগ্রেস মাঝখানে ঢুকে এই কাজটা করেছে। তিনি কংগ্রেসের এই পদক্ষেপকে সরাসরি দেশবিরোধী বলে আখ্যা দিয়েছেন। কিন্তু দর্শক, এখানে সবচেয়ে চমকপ্রদ এবং তাৎপর্যপূর্ণ বিষয় হলো ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির 4 জন প্রভাবশালী সদস্যও ডেমোক্র্যাটদের সাথে হাত মিলিয়ে খোদ ট্রাম্পের বিরুদ্ধেই ভোট দিয়েছেন। 215 বনাম 208 ভোটে পাশ হওয়া এই রেজুলেশন এখন সেনেটে পাঠানো হবে। যদিও সেনেট থেকে পাশ হলেও ট্রাম্পের হাতে এটাকে ভিটো দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু রাজনৈতিকভাবে এটা ট্রাম্পের জন্য একটা বিশাল অপমান এবং তাদের অভ্যন্তরীণ বিভাজনের চূড়ান্ত প্রমাণ। দেখুন, আমেরিকার ওয়ার পাওয়ার অ্যাক্ট অনুযায়ী প্রেসিডেন্ট যদি কোনো রণাঙ্গনে মার্কিন সেনা পাঠান বা কোনো যুদ্ধে জড়ান, তবে 60 দিনের মধ্যে তাকে কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নিতে হয়। ডেমোক্র্যাটদের দাবি হলো এখানে ট্রাম্প গত 3 মাস ধরে কংগ্রেসের কোনো অনুমোদন ছাড়াই ইরানের উপরে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন এবং সরাসরি সংবিধানের নিয়ম লঙ্ঘন করছেন। কিন্তু এর পেছনের আসল জিওপলিটিক্যাল খেলাটা অন্য জায়গায়। ট্রাম্প হয়তো সত্যিই কোনো একটা ডিল করে এই মুহূর্তে এই অন্তহীন যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছেন, কারণ এই দীর্ঘমেয়াদী যুদ্ধ আমেরিকার অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু আমেরিকার ভিতরে ঘাপটি মেরে থাকা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এবং ওই যুদ্ধবাজ নেতারা কখনোই চায় না যে যুদ্ধ থেমে যাক, কারণ যুদ্ধ থামলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আর ঠিক এই কারণেই ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের নিজের দলের কিছু লোকও কংগ্রেসের মাধ্যমে ট্রাম্পের হাত পা বেঁধে ফেলার একটা সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক, আজকের এই 3টি খবর যদি আপনি অত্যন্ত গভীরভাবে একসাথে মিলিয়ে দেখেন, তাহলে একটা জিনিস আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে মিডল ইস্টের সংঘাত এখন আর শুধু মিসাইল বা ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নেই। একদিকে ওয়েস্টার্ন পাওয়ারগুলো সরাসরি যুদ্ধের সুবিধা করতে না পেরে ইরানের ভিতরে সাইকোলজিক্যাল মাইন্ড গেম খেলছে এবং একটা হাইব্রিড ওয়ার চালিয়ে সরকার পতনের চেষ্টা করছে। অন্যদিকে আরব দেশগুলোর উপর ঝুলছে তাদের নিজেদের মাটি ধ্বংস হওয়ার সরাসরি শেষ আলটিমেটাম। আর সবকিছুর কেন্দ্রবিন্দু যে আমেরিকা, সেখানে খোদ প্রেসিডেন্ট আর কংগ্রেসের মধ্যে চলছে একটা জবরদস্ত ক্ষমতা দখলের লড়াই। বিশ্ব রাজনীতির এই খেলায় সামনের দিনগুলো যে কতটা অস্থিতিশীল আর ভয়ঙ্কর হতে যাচ্ছে তা এই ঘটনাগুলো থেকেই একেবারে স্পষ্ট। এখন আপনাদের কি মনে হয়, আরব দেশগুলো কি শেষ পর্যন্ত আমেরিকার পক্ষ নিয়ে নিজেদের বিপদ ডেকে আনবে, নাকি নিজেদের বাঁচাতে এই সংঘাত থেকে পুরোপুরি দূরে সরে যাবে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, কিংবদন্তির রাজনীতিবিদ জনাব তুফাইল আহমেদ
তিনি ইন্তেকাল করলেন পরিণত বয়সে, বার্ধক্যে রোগাক্রান্ত হয়ে। এমন একটা সময় তিনি ইন্তেকাল করলেন যখন তার দল ক্ষমতা থেকে নির্বাসিত, গণ আন্দোলন, বিপ্লব, গণ অভ্যুত্থানে পরাজিত। এমন একটা সময় তিনি ইন্তেকাল করলেন যখন আওয়ামী লীগের তার যারা নেতাকর্মী রয়েছেন, সেই নেতাকর্মী যারা আছেন তারা সবাই তাদের উপর রীতিমতো প্রকৃতির গজব। তারপরও হাজার হাজার মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে, কোটি কোটি মানুষ তার এই মৃত্যুতে বেদনাহত হয়েছে। এবং তার এই যে মৃত্যুর পর আমরা কথা বলছি, তিনি এখন আর এই ধরাধামে নেই। তার আত্মীয় স্বজন কোনো পর্যায়ে নেই এখন, শুভানুধ্যায়ী আত্মীয় স্বজন এমন কোনো পর্যায়ে নেই যে তার পক্ষে কথা বললে কেউ আমাকে পুরস্কৃত করবে, আর তার বিপক্ষে কথা বললে কেউ আমাকে ভৎসনা করবে। কিন্তু আমি বলছি, আমার মতো আরো বহু মানুষ কথা বলছেন যাদের যে প্ল্যাটফর্ম আছে। এটাই হলো ওনার সফলতা, ওনার কিংবদন্তি, রাজনীতির সার্থকতা। তোফায়েল সাহেব আমার সহকর্মী ছিলেন একজন সংসদ সদস্য হিসেবে। ঠিক এই সময়টাতে তাকে আমি সহকর্মী হিসেবে পেয়েছি, বন্ধু হিসেবে পেয়েছি। আর তারও আগে যখন ছাত্রলীগ করেছি, হি ওয়াজ মাই মেন্টর। তিনি ছিলেন আকাশের চাঁদ, আমার মাথার মুকুট। তার পা স্পর্শ করতে পারলে মনে হতো যে আমার একটা অ্যাক্রিডেশন হলো, আজ আমি তোফায়েল সাহেবকে পা ধরে সালাম করতে পেরেছি। এই হলো তার অবস্থা। আর তার যখন খুব খারাপ সময় গেছে, ঠিক সেই সময়টাতে তিনি আমাকে টেলিফোন করতেন, তার সঙ্গে কথা হতো। তার বাসায় দাওয়াত দিয়েছেন, আমার যাওয়ার সুযোগ হয়নি ব্যস্ততার কারণে, কিন্তু অনুভব করতাম। আর সেই অনুভব থেকেই এই কথাগুলো বলছি। কেন বলছি এই কারণে, আমি শেরেবাংলাকে ফজলুল হককে দেখিনি, আবুল হাসিমকে দেখিনি, চিত্তরঞ্জন দাসকে দেখিনি, শরৎ বসুকে দেখিনি, মহাত্মা গান্ধী বা পণ্ডিত জওহরলাল নেহরুকে দেখিনি। কিন্তু না দেখলেও এরকম শত শত পাক ভারত উপমহাদেশে যারা কিংবদন্তি রাজনীতিবিদ, তাদের জীবনী পাঠ করেছি। কিন্তু একজন তোফায়েল আহমেদকে আমি দেখেছি একদম কাছে থেকে, বিভিন্ন অ্যাঙ্গেলে তাকে দেখেছি। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে তার ব্যক্তিত্বময়তা, তার আকর্ষণীয়তা, এটা বাঙালির যে 100 বছরের ইতিহাস, 1926 থেকে আজ পর্যন্ত এই 100 বছরের ইতিহাসে যে কজন মানুষ, যদি 10 জন মানুষ এই বাংলায় ওই বাংলায় ইতিহাস রচনা করে থাকে রাজনীতির ময়দানে, কিংবদন্তির ইতিহাস, তার মধ্যে তোফায়েল আহমেদ একজন অনন্য ব্যক্তিত্ব। তোফায়েল আহমেদের সমসাময়িক আরো অনেক বড় নেতা ছিলেন, যেমন কে মুবাইদুর রহমান সাহেব ছিলেন। তোফায়েল আহমেদ সাহেব ডাইরেক্ট নেতা ছিলেন শাহ মুয়াজ্জেম সাহেব, ফেরদৌস আহমেদ কুরেশি, তারপর নূর আলম সিদ্দিকী, এরপর শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব। এর বাইরে আব্দুর রাজাক সাহেব তো তার ডাইরেক্ট দেখে বলা হয় তার বস ছিলেন। এরা সবাই বড় নেতা, কিন্তু কিংবদন্তি হয়ে গেছেন তোফায়েল আহমেদ। কেন? তিনি কতগুলো সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগ তিনি গ্রহণ করেছেন। আর তিনি কতগুলো সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগগুলো তিনি গ্রহণ করেননি। যেমন তিনি যদি জিয়াউর রহমান সাহেবের ক্যাবিনেটে যেতেন, তিনি জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী হতে পারতেন। এর কোনো প্রমাণ নেই আমার কাছে, আমি শুনেছি। কিন্তু জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ তার অত্যন্ত বিশ্বস্ত লোকের মাধ্যমে, নামটা বলে দেই, জনাব কাজী ফিরোজ রশিদ, জনাব কাজী ফিরোজ রশিদের মাধ্যমে তোফায়েল সাহেবের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন জাস্ট উইদিন 5 মিনিটস। মানে তোফায়েল সাহেব তার বাসা থেকে বঙ্গভবনে যাবেন এবং প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করবেন, এই প্রস্তাব নিয়ে। তোফায়েল সাহেব কিভাবে সেই প্রস্তাব তিনি ফেরত দিয়েছেন, সসম্মানে সেটি প্রত্যাখ্যান করেছেন, তারপরে কাজী জাফর সাহেবকে প্রধানমন্ত্রী করা হয়।
এই হলো তোফায়েল আহমেদ। মানে তার জীবনে অনেকগুলো সুযোগ এসেছে, তিনি সেই সুযোগগুলো গ্রহণ করেননি। ইভেন 11 সময়টিতে যেভাবে তাকে চাপ দেওয়া হয়েছিল, প্রেশার দেওয়া হয়েছিল, বিএনপির যারা 11 লোকজন ছিলেন তারা কিন্তু সরাসরি বেগম জিয়ার বিরুদ্ধে নেমে গেছেন। তারা সবাই সেই নির্বাচন কমিশন থেকে চাবি নিয়ে পল্টন অফিস খুলতে এসেছেন। তারা প্রেসের সামনে এসেছে, জিয়াউর রহমান, তারপরে বেগম জিয়া এবং তারেক রহমানের 14 গোষ্ঠী উদ্ধার করেছেন। আচ্ছা বলেন তো, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, যাদেরকে র্যাটস বলা হয়, আওয়ামী লীগের অনেক রাগ এদের বিরুদ্ধে, এরা সংস্কারবাদী ছিল, ইনক্লুডিং সাবির হোসেন চৌধুরী। বিএনপির যে সকল 11 কুশীলবদের সঙ্গে বিএনপির যে সকল সংস্কারবাদী নেতা যে অপকর্মগুলো করেছে, এর একটা সিঙ্গেল উদাহরণ আপনি দেখাতে পারবেন যে নেভার এভার কোনো কালে আপনি দেখাতে পারবেন না যে একজন মাহমুদুর রহমান মান্না, একজন আখতারুজ্জামান, একজন ক্ষমা জাহাঙ্গীর, ক্ষমা জাহাঙ্গীর মারা গেছেন, আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিংবা ধরুন ওই যে বগুড়ার জনাব মান্নান, কালা মান্নান বলা হতো তাকে, উনি, তোফায়েল সাহেব, আমির হোসেন আমু, যাদের বিরুদ্ধে নাম আসছে এরা কুশীলব ছিলেন 11। মূলত 11 যারা আর্মির লোকজন এদেরকে টার্গেট করেছিলেন, সবাইকে টার্গেট করে তাদেরকে চাপ দেওয়া হয়েছিল একটা রিফাইন্ড আওয়ামী লীগ, একটা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ মাইনাস শেখ হাসিনা বাস্তবায়ন করার জন্য। এরা করেননি। এরা পিঠ বাঁচানোর জন্য হয়তো একবার দুবার তাদের সাথে বৈঠক করেছেন। যদি তাদের কোনো গোপন ভিডিও থাকতো সঙ্গে সঙ্গে কিন্তু এখন এগুলো প্রচার হয়ে যেত। তো তোফায়েল সাহেবের এরকম কোনো ভিডিও আছে যেখানে তিনি শেখ হাসিনা টাকা নিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, শেখ হাসিনাকে বাদ দিয়ে তিনি প্রধানমন্ত্রী হবেন, আব্দুর রাজ্জাক হবে, আওয়ামী লীগের সভাপতি হবেন, একটা সিঙ্গেল উদাহরণ আছে। অথচ শেখ হাসিনা এই বিষয়গুলো সারাটা জীবন, মানে আমি তোফায়েল সাহেবের কান্না দেখেছি, আমি আব্দুর রাজ্জাকের চোখের পানি দেখেছি আমার মতো মানুষের হাত ধরে, আমি আমির হোসেন আমুর অসহায়ত্ব দেখেছি আমার মতো মানুষের হাত ধরে। এই কাজগুলো দলের মধ্যে করা হয়েছে। রাজ্জাক সাহেব মারা গেছেন, তোফায়েল সাহেবও মারা গেছেন, কিন্তু আওয়ামী লীগের মধ্যে এখনো পর্যন্ত এই যে যাদেরকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, অপমান করে, একজন আব্দুস সামাদ আজাদকে যে অপমান করা হয়েছে, একজন তোফায়েল সাহেবকে, একজন সুরঞ্জিত সেনগুপ্তকে, একজন সাবির হোসেন চৌধুরীকে দলের মধ্যে যে অপমান করা হয়েছে, এ দৃশ্য আমরা যারা দেখেছি, ইউ ক্যানট বিলিভ। তারপর তারা দল ছেড়ে যায়নি। একজন শামীম ওসমানকে, একজন সেলিনা হায়াত আইবিকে উইদিন ইন্টারনাল ক্লাসে যে অপমান করা হয়েছে দলের মধ্যে। আচ্ছা, আপনি শামীম ওসমানকে বলেছেন গডফাদার, সবকিছু করে, তাকে কেন্দ্রীয় নারায়ণগঞ্জের বাইরে এনে তাকে দল একটা সাধারণ পোর্টফোলিও তাকে দেওয়া হয়েছে, তাকে স্বীকৃতি করেছে। বরং প্রতিটি মুহূর্তে মানে যত বদনাম শামীম ওসমানের, আর যত মাখন পোলাও কুরমা সব দরবেশের, সালমান এফ রহমানের, আনিসুল হকের। এখন নারায়ণগঞ্জের মতো জায়গাতে শামীম ওসমান আছে, ধরেন আওয়ামী লীগ করে, তার ভাই সেলিম ওসমান, সে কি আওয়ামী লীগ করতো? সে কি এমপি হয়নি? তার আর এক ভাই যে মারা গিয়েছেন, সে কি এমপি হননি? তো এই পরিবারের একটা মানে যাকে বলা হয় গ্রহণযোগ্যতা আছে। আবার ধরেন আইভিকে আওয়ামী লীগ কেন করতে হবে? সে কি আওয়ামী লীগের বাইরে গিয়ে মেয়র হয়নি? তার বাবাকেই আওয়ামী লীগের বাইরে গিয়ে মেয়র হয়নি? রাজনীতি এরকম একটা বিষয়। কিন্তু এরকম যারা জনপ্রিয় লোকজন আছে তাদেরকে আওয়ামী লীগ কখনো কেন ওন করছে না? আইভিকে তো আওয়ামী লীগ এখনো ওন করছে না। কিন্তু একজন আইভি, একজন আব্দুর রাজ্জাক, একজন তোফায়েল আহমেদ, এদেরকে সৃষ্টি করা যায়নি, সৃষ্টি হয় না। এরা যেটা বলছিলাম, এই তোফায়েল আহমেদ মানে দেশ তাকে স্মরণ করছে, জাতি তাকে স্মরণ করছে, কিন্তু আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা কয়জন স্মরণ করেছেন বলেন তো? আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগের কোন লোকটি তোফায়েল আহমেদের জন্য চোখের পানি ফেলেছেন বলেন তো? কোন নেতা, কোন বিবৃতি দিয়েছেন সেই স্মৃতি মনে করে, শেখ হাসিনাকে স্মরণ করে? মানে বিশ্বাস করেন, মানে আমি যখন একটা সময় খুব
যাকে বলা হয় এমপি হওয়ার পরে বুঝতাম না, অনেক কিছু বুঝতাম না। তখন শেখ হাসিনার সঙ্গে তোফায়েল সাহেবের খুব সম্পর্ক খারাপ দর্শনে। আর আমি তখন টকশো থেকে যা মুখে আসে তাই বলি। একদিন উনি আমাকে লিফটের সামনে খুব বকা দিলেন যে কি সব পেয়েছো, এভাবে কথা বলছো কেন, এরকম কেন করছো। বিশ্বাস করেন আওয়ামী লীগের কোনো লোক কখনো আমাকে এইভাবে বকা দেয়নি। আবার ওনার রুমে নিয়ে ডেকে আদর করে দিয়েছেন, বুঝিয়ে বলেছেন যে বাবা এইভাবে আসলে রাজনীতি হয় না। এই যে সুরঞ্জিত সেনগুপ্ত নেত্রীর সঙ্গে তার যখন খুব খারাপ সম্পর্ক, ঠিক সেই সময় সে আমাকে বলছে যে রনি তুমি দলের বিরুদ্ধে কথা বলছো কেন, নেত্রীর বিরুদ্ধে কথা বলছো কেন, তোমার কথা। আমি বললাম যে আমি তো সরাসরি বলি না। বললে মানুষ তো বেকুব না, তুমি প্রকাশ্যে হোক গোপনে হোক সেটা দলের প্ল্যাটফর্ম আছে, সেগুলো বাদ দিয়ে তুমি টেলিভিশনে গিয়ে সমস্ত কথাবার্তা কেন বলছো। এখন এই যে সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, এই দুজন মানুষের যে এই যে দুটো ঘটনা, এটা কি শেখ হাসিনা জানতেন বা জানেন যে দলটিকে তারা কিভাবে তারা অবর্তমানে, তার সঙ্গে তাদের ব্যক্তিত্বের কন্ট্রাডিকশন এন্ড কনফ্লিক্ট থাকতে পারে, কিন্তু এই মানুষগুলো তো দলের পেছনে এইভাবে কাজ করেছে, অথচ অন্যান্য মানুষগুলো কিন্তু এইভাবে কাজ করেনি। যাকে নিয়ে সেই তোফায়েল আহমেদ আমি কাছে থেকে দেখেছি একটা জীবন্ত কিংবদন্তি। লেখাপড়া, ড্রেস কোড, পোশাক আশাক পরা, মানুষের শত্রুতা করা, মানুষের সাথে নেগোসিয়েশন করা, একটা আপাদমস্তক পায়ের নখ থেকে চুল পর্যন্ত রাজনীতিবিদ ছিলেন। সফলতা, সার্থকতা, মানুষকে ভয় দেখানো, ক্ষতি করা, নেতিবাচক, একটা রাজনীতিবিদদের মধ্যে যত গুণাবলী থাকা দরকার সেই গুণাবলী এই মানুষটির ছিল, যেটি আমি আমার দৃষ্টিতে 1926 থেকে এই পর্যন্ত যদি পুরো বাংলা, বিহার, উড়িষ্যাতে 10 জন রাজনীতিবিদের নাম ইতিহাসে লেখেন, তোফায়েল সাহেবের নাম এই 10 জনের মধ্যে আসবে। অনেক বড় বড় মানুষের নাম আসবে না, কিন্তু তার নাম আসবে 100 বছরের রাজনীতিবিদদের মধ্যে। এই মানুষটি বাংলার জমি থেকে বিদায় নিলেন। আফসোস এই জমিন আমরা তাকে সম্মান জানাতে পারলাম না, রাষ্ট্র তাকে সম্মান জানাতে পারলো না, সরকার তাকে সম্মান জানাতে পারলো না, তার দল তাকে সম্মান জানাতে পারলো না। আর যে দেশে তার গুণী মানুষ, তার কর্মের